হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? স্কুলের পরীক্ষা তো শেষ হয়ে গেছে। কেমন হলো তোমাদের পরীক্ষা? সবার ভালো হয়েছে নিশ্চয়ই। বেশ। তা পরীক্ষার পরে ঘুরতে যাওয়ার প্ল্যান কে কে বানালে? বানিয়েছিলে নিশ্চয়ই ঘুরতে যাওয়ার প্ল্যান। অনেকে তো আবার ঘুরে বোধহয় ফেরতও চলে এসছো, তাই না? তা কেমন ঘুরলে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো করে ঘুরেছো। পরীক্ষা কেমন হলো তোমাদের? ঠিকঠাকই হয়েছে? কারোর কারো হয়তো খুবই ভালো হয়েছে, কারো কারো ঠিকঠাক হয়েছে, কি তাই তো? বেশ। কিছুদিনের মধ্যে তোমাদের স্কুলও শুরু হয়ে যাবে। অনেকের বোধহয় স্কুল শুরু হয়েও গেছে, তাই না? ঠিক। তার সঙ্গে শুরু হয়ে যাবে একটা ইম্পর্টেন্ট জার্নি। কেমন জার্নি? বোর্ডের জার্নি। বাড়িতে সবসময় একটা এরকম একটা এনভায়রনমেন্ট থাকে অনেক সময় অনেকের বাড়িতে, যে বোর্ড ইম্পর্টেন্ট, প্রেশার, রেজাল্ট, গুড মার্কস। নো ডাউট বোর্ডের জার্নি একটা ডিফিকাল্ট জার্নি। কেন ডিফিকাল্ট জার্নি? কারণ প্রথম বড় একটা এক্সাম দিতে চলেছো তোমরা, তাই না? 9 এবং 10 এর জার্নি, দেন বোর্ডের জার্নি। যদিও আমরা জানি যে মেনলি ক্লাস 10 কে নিয়ে বোর্ডের এক্সাম হয়, কিন্তু স্টিল যতই ক্লাস 10 কে নিয়ে হোক, 9 থেকেই তো তার ফান্ডামেন্টালটা শুরু হয়ে যায়, তার ফাউন্ডেশন শুরু হয়ে যায়। এই ক্লাস 9 কে খুব স্ট্রং করে বিল্ড করা জরুরি সবসময়, এটা তোমাদের বলার কিছু নেই। অনেকে তো সিরিয়াসলি ব্যাপারটাকে এখন থেকে শুরুও করে দিয়েছো। তোমাদের মধ্যে অনেকের হয়তো নিট বা জেই রিলেটেড প্রিপারেশনসও আছে, রাইট? অনেকেই হয়তো এখন থেকে নিট বা জেই কোনো না কোনো একটা ফোকাসে নিজেকে অ্যাসাইন করার চেষ্টা করছো। তো সেই সমস্ত জার্নিটাতে আমি তোমাদের সবার প্রিয় সূর্য স্যার, তোমাদের কেমিস্ট্রি টিচার, তোমাকে হেল্প করব তোমার এই জার্নিকে কেমিস্ট্রি সাবজেক্টে যতটা সুন্দর করে তোলা যায়, মোস্ট ইম্পর্টেন্টলি যতটা এন্টারটেনিং করে তোলা যায়। এই এন্টারটেনমেন্ট ছাড়া কি পড়াশোনা হয়? না হলে তো পড়াশোনার ব্যাপারটাই বোরিং হয়ে যাবে। সি ফর কেমিস্ট্রি, সি ফর কমন সেন্স। কমন সেন্সকে জাগিয়ে রাখো, কেমিস্ট্রি খুবই ইজি হয়ে যাবে, এন্টারটেনিং হয়ে যাবে। তো আজকে ক্লাস 9 এর রেসপেক্টে তোমাদেরকে ছোট্ট কয়েকটা জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করব, যেটা থ্রু দিয়ে তোমরা তোমাদের 8 অবধি যেটুকু নলেজ থেকে থাকতে পারে বা যেখানে যেখানে অল্প স্বল্প গ্যাপ হয়ে থাকতে পারে, সেই গ্যাপটা ব্রিজ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে একটা পার্টিকুলার টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো বলে ক্লাসে এলাম, দ্যাট ইজ অ্যাটমস অ্যান্ড মলিকুলস। নাম তো শুনেই হোंगे। ফাইন। সো অ্যাটমস অ্যান্ড মলিকুলস একই রকম শুনতে, অ্যাটম দিয়েও ম্যাটার তৈরি, মলিকুল দিয়েও ম্যাটার তৈরি, কিন্তু এক্স্যাক্টলি জিনিসটা কেমন জানা আছে কি কারো? অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো আমাকে ঠিকঠাক আনসার দিয়েও দেবে, আবার অনেকের কাছে ধারণাটা একটু ভাষা ভাষা, ক্ল্যারিটি নেই। এর সঙ্গে এলিমেন্ট, কম্পাউন্ড এগুলো কিভাবে রিলেটেড সেটা সম্পর্কেও কারোর কারোর হয়তো একটু ডাউট থাকতে পারে। তো সেই সমস্ত গ্যাপটাকে ফিল করার জন্য আজকে একদম বেসিক্সটা তোমাদের সামনে তুলে ধরছি অ্যাটমস আর মলিকুলস এর থ্রু দিয়ে। সো দেখা যাক ম্যাটারের মধ্যে একটা মলিকুল এরা কি করছে, কি বলছে, কেমন ভাবে থাকছে, একটু চোখ বুলিয়ে নি। চলো। সো পার্টিকেলস ইন ম্যাটার, আমরা মোটামুটি এই ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা আছে যে ম্যাটার, যে কোনো ম্যাটার যেগুলো চারপাশে আমরা দেখছি সেগুলো বিভিন্ন পার্টিকেল দিয়ে তৈরি, এই ধারণাটা তো মোটামুটি সকলের আছে। এগুলো আমরা বিভিন্ন ছোটবেলা থেকে ক্লাসে পড়েছি যে পার্টিকেল দিয়ে ম্যাটার তৈরি হয়েছে, তার কিছু এভিডেন্সও আমরা পেয়েছি। যেমন একটা এভিডেন্স তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, যদি একটা বিকার আছে, যে বিকারটাতে খানিকটা জল নেওয়া হয়েছে, জলে খানিকটা যদি কালি ফেলে দেওয়া হয়, তাহলে দেখা যায় কালিটা আস্তে আস্তে স্প্রেড করে, অ্যান্ড স্প্রেড করতে করতে একসময় পুরো জলটার কালির কালারে রং হয়ে যায়, পুরো জলটার কালার চেঞ্জ হয়ে কালির কালারটা হয়ে আসে। এরকম এক্সপেরিমেন্ট তো আমরা দেখিয়েছি। তো এখান থেকে এই প্রুফটাই পাওয়া যায় যে পার্টিকেল দিয়ে ম্যাটার তৈরি হয়েছে। চারপাশে যা কিছু ম্যাটার দেখছি, দুই চারটা ম্যাটারের নাম বলো দেখি। যেমন সলিড ম্যাটারের নাম বলো দেখি একটা, কে বলবে? বেশ, সলিড ম্যাটারের নাম তোমাদের আমি বলছি। যেমন ধরো এটা আয়রন, ঠিক আছে, একটা কোনো রক, ওকে, বা অন্য কোনো আইটেম কপার, বেশ ঠিক আছে, আইস, এগুলো সব সলিড ম্যাটার। লিকুইড ম্যাটারের নাম দুই একটা দেখি, কে বলতে পারে? লিকুইড ম্যাটার, লিকুইড ম্যাটার যেমন জল একটা লিকুইড ম্যাটার, অয়েল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, রাইট, এগুলো সব লিকুইড ম্যাটার। গ্যাসিয়াস ম্যাটার আছে এয়ার, বিভিন্ন গ্যাসেস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার। তো এই সমস্ত ম্যাটার গুলো পার্টিকেল দিয়েই তৈরি, তারই একটা এভিডেন্স ছিল এই এক্সপেরিমেন্টটা।
যেখানে আমরা যদি একটু এক্সপেরিমেন্ট ওয়াইজ দেখার চেষ্টা করি মলিকুলার লেভেলে বা পার্টিকেল লেভেলে কি হলো, মানে একটু ঢুকে দেখার চেষ্টা করছি আর কি, যে হলোটা কি এক্স্যাক্টলি, কেন কালারটা স্প্রেড হয়ে গেল। তাহলে আমরা মলিকুলার লেভেল বা পার্টিকুলার লেভেলে এরকম দেখতে পাই যে যদি ড্রপ ফেলা হয়, কালির ড্রপ ফেলা হয়, তাহলে সেখানে অনেক এরকম ছোট ছোট পার্টিকেল থাকে, যে পার্টিকেল গুলো আস্তে আস্তে স্প্রেড করা শুরু করে। তাহলে এক জায়গায় প্রথমে খানিক পার্টিকেল এলো, তারপরে সেই পার্টিকেল গুলো আস্তে আস্তে জলের মধ্যে স্প্রেড করতে শুরু করলো। স্প্রেড করতে করতে যখন পুরো জলটা জুড়ে, সম্পূর্ণ বিকারের জলটা জুড়ে ওই পার্টিকেল গুলো স্প্রেড করে গেল, তখনই আমরা দেখলাম যে কি হয়ে গেল, যে পুরোটাই জলের কালার হয়ে গেল, কালির কালার হয়ে গেল পুরো জলটা। অর্থাৎ যখন প্রথমে আমরা কালিটা দিয়েছিলাম তখন কালির মধ্যে থাকা পার্টিকেল গুলো একটা নির্দিষ্ট জায়গায় ছিল, এই পার্টিকুলার জায়গাতে লোকেটেড ছিল, এই পার্টিকুলার জায়গাতে কি হয়েছিল, লোকেটেড হয়েছিল, তাই। তারপরে আস্তে আস্তে কি হলো, যত সময় গেল মুভমেন্ট হলো পার্টিকেল গুলোর। পার্টিকেল গুলো কখনোই এক জায়গায় বসে থাকা পছন্দ করে না, ঠিক যেরকম তোমরা ক্লাসের মধ্যে দুষ্টুমি করো, দৌড়াদৌড়ি করো, মাঠের মধ্যে খেলতে যাও, ঠিক পার্টিকেল গুলোরও এটা খেলা, এটাই পার্টিকেলদের খেলা, যে ওরা সবসময় দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, রাইট। তাহলে এরা দৌড়াদৌড়ি করা শুরু করলো, কি শুরু হলো, মুভমেন্ট শুরু হলো। যেই মুভমেন্ট শুরু হলো সঙ্গে সঙ্গে পার্টিকেল গুলো জলের মধ্যে আস্তে আস্তে স্প্রেড করতে শুরু করে দিল। যেই স্প্রেড করতে করতে পুরো জলটা জুড়ে পার্টিকেল গুলো ইউনিফর্মলি স্প্রেড করে গেল, আমরা তখন দেখলাম পুরো জলটার কালার ওই কালির কালার হয়ে গেছে। এখান থেকে কি প্রুফ হলো, যে ম্যাটার পার্টিকেল নিয়ে তৈরি। যদি পার্টিকেল নিয়ে ধরে নিলাম পার্টিকেল নিয়ে তৈরি নয়, একটা আর্গুমেন্ট করে দেখা যাক কেমন হবে। যে কেউ আমি বা আমাকে কেউ বলছে যে ম্যাটার পার্টিকেল নিয়ে তৈরি নয়, তাহলে কিরকম হতো, যদি পার্টিকেল নিয়ে তৈরি না হতো তাহলে এই যে ইঙ্কটা এখানে পড়েছে, এই রিজিয়নটাতে তো ইঙ্কটা আছে, এই যে ইঙ্কটা এখানে পড়েছে এটা এখানেই রয়ে যেত, এর মধ্যে পার্টিকেল আছে বলেই সেই পার্টিকেল গুলো স্প্রেড করতে করতে পুরো জলটা জুড়ে অকুপাই করছে। যদি এর মধ্যে কোনো পার্টিকেল না থাকতো, যদি এই ইঙ্কটা একটাই লার্জ পার্টিকেল হতো, তাহলে ওই লার্জ পার্টিকেলটা এখানেই রয়ে যেত, ওই লার্জ পার্টিকেলটা আস্তে আস্তে পুরো জলের কালারকে চেঞ্জ করে দিতে পারতো না, যদি ইঙ্কটা কেবল একটাই পার্টিকেল দিয়ে তৈরি হতো, একটা লার্জ পার্টিকেল। অর্থাৎ এই ড্রপটা যদি এটা একটাই লার্জ পার্টিকেল হতো, তাহলে যেটা হতো এই স্প্রেডিংটা হতো না, এই স্প্রেডিংটা হতো না। কিন্তু এই ড্রপটা যেহেতু অনেকগুলো স্মল 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 পার্টিকেল দিয়ে তৈরি, সেই কারণে তারা স্প্রেড করে যেতে পারছে। এই স্মল 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 পার্টিকেল গুলো জলের মধ্যে স্প্রেড করছে, স্প্রেড করতে করতে যখন পুরো জলটা যদি ইউনিফর্মলি স্প্রেড করে যাচ্ছে, তখন জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এক্সপেরিমেন্টটা থেকে এরকম এরকম একটা এক্সপেরিমেন্ট নয়, অবভিয়াসলি অনেক এক্সপেরিমেন্টস আছে। ধূপের ধোঁয়া স্প্রেড করে যায়, খাবারের গন্ধ অনেক দূর থেকে শুনতে পাওয়া যায়, শুকতে পাওয়া যায়। তো এইরকম যে এক্সপেরিমেন্ট গুলো ছিল, সেই এক্সপেরিমেন্ট গুলো কিরকম এক্সপেরিমেন্ট, এগুলো এটাই প্রুফ করলো যে তোমার পার্টিকেল দিয়েই ম্যাটার তৈরি হচ্ছে। অর্থাৎ ম্যাটারের মধ্যে পার্টিকেল প্রেজেন্ট আছে বলেই সেটা স্প্রেড করছে বলেই এই এভিডেন্স গুলো পাচ্ছি, যে পুরো জলের কালারটা ইঙ্কের কালার হয়ে যাচ্ছে, বা ধূপের ধোঁয়ার মলিকুল গুলো বা পার্টিকেল গুলো স্প্রেড করছে, খাবারের গন্ধের পার্টিকেল গুলো স্প্রেড করছে। এই স্প্রেডিং এর এভিডেন্সটা আসছেই তার কারণ পার্টিকেল দিয়ে তৈরি হচ্ছে। এই কনসেপ্টটা ছোটবেলার কনসেপ্ট, অনেকেই পড়েছো আগে, কারোর হয়তো ধারণাটার একটু গন্ডগোল থেকে থাকতে পারে, তো আমি সেইখানটার জন্য এইখানটা একবার রিপিট করে দিলাম। চলে আসছে এবার একদম ফান্ডামেন্টালসে, কিরকম ভাবে পার্টিকেল গুলো থাকে। যদি সলিড মলিকিউল হয়, সলিডের কি কি ডেফিনেশন আমরা জানি, জানো তো নিশ্চয়ই, সলিডের ডেফিনেশন জানা আছে তো, অনেক ছোটবেলা থেকে পড়ে আসা হচ্ছে। তো সলিডের ডেফিনেশন আমরা মেইনলি কি জানি, সলিডের ডেফিনেশন হচ্ছে যার সাইজ আছে, ভলিউম আছে, পার্টিকুলার এজ লাইন আছে, কর্নার আছে, তাদেরকে সলিড বলি। তো সলিডের মধ্যে এক্স্যাক্টলি কি হয়, সলিডের মধ্যে পার্টিকেল গুলো কম্প্যাক্ট ওয়েতে প্রেজেন্ট থাকে, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, অর্থাৎ পার্টিকেল গুলো একে অপরকে খুব টাইটলি হোল্ড করে, বেস্ট ফ্রেন্ড। সলিডের মধ্যে পার্টিকেল গুলো কি, বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ তারা প্রত্যেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড, তাই তারা খুব টাইটলি একে অপরকে হোল্ড করে রাখে বলেই এর প্রপার সাইজ থাকে, শেপ থাকে, ভলিউম থাকে। লিকুইডে কি হয়েছে, একটু হলেও ফ্রেন্ডশিপটা উইক হয়ে গেছে। তাই লিকুইডের ডেফিনেশনে কি পড়েছিলে, মনে করে দেখো একবার, লিকুইডের ডেফিনেশনটা কেমন ছিল একবার মনে করে দেখো, মনে পড়ছে কি ছিল, শেপ, সাইজ, এই ব্যাপারগুলো থাকবে না, শুধু ভলিউমটা থাকবে। মনে পড়েছে তো, শেপ সাইজ থাকবে না, শুধু ভলিউমটা থাকবে।
কিন্তু কেন এরকম হচ্ছে, সলিড থেকে লিকুইডে এলে ভলিউমটাই শুধু কেন থাকছে, তার কারণ হচ্ছে এই পার্টিকেল গুলোর মধ্যে অতটা কম্প্যাক্টনেস নেই, একটু হলেও কম্প্যাক্টনেসটা কমেছে, কারণ ইন্টার পার্টিকেল ফোর্সটা একটু হলেও ডিক্রিজ করে গেছে। অর্থাৎ অতটা ফ্রেন্ডশিপ নেই, একটা পার্টিকেল অন্য পার্টিকেলকে অতটাও স্ট্রংলি অ্যাট্রাক্ট করছে না, তারা একটু উইক হয়ে গেছে। উইক হয়ে গেছে বলে পার্টিকেলগুলো একটু স্প্রেড করা শুরু করেছে, একটু হলেও একে অন্যের থেকে দূরে যেতে শুরু করেছে। তাই শেপ আর সাইজটা থাকেনি ম্যাটারের মধ্যে, তখনই বলছি লিকুইড। কিন্তু কি রয়ে গেছে, একটা ভলিউম রয়ে গেছে, এমন নয় যে একদম দূরে যেতে যেতে অনেক দূরে চলে গেছে, স্টিল একটা ভলিউমের মধ্যে তারা আছে, ঠিক আছে। এবারে গ্যাসিয়াস পার্টিকেল, এরা একদমই অবাধ্য হয়ে গেছে, পুরোপুরি এরা অবাধ্য, এরা কথাই শোনে না। তোমাদের মধ্যেও কেউ কেউ কথা শোনো না, জানি আমি কেউ কেউ আছো যারা অতটাও কথা শোনো না, বাড়ির টিচারদের কথাও শোনো না, বাড়ির কথাও শোনো না, এটা ঠিক নয়। পড়াশোনার রেসপেক্টে কথা শুনবে, টিচারদের কথা শুনবে, বাড়ির কথা শুনবে, তাহলেই তোমার গ্রোথটা আসবে, তোমার রেজাল্ট আসবে। সো গ্যাস মলিকুলসে কিরকম হচ্ছে, গ্যাস মলিকুলস হচ্ছে এখানে হচ্ছে পার্টিকেল গুলো মধ্যে এতটাই অ্যাট্রাকশন কমে গেছে, অ্যাট্রাকশন এতটাই কমে গেছে যে এরা যেখানে সেখানে স্প্রেড করে যাচ্ছে, যে কোনো জায়গায় স্প্রেড করে যাচ্ছে। অনেক দূরে ধরো কেউ ধূপের ধোঁয়া জ্বালিয়েছে, সেই গন্ধ পাওয়া যায়, কারণ অনেক দূরে ধূপের ধোঁয়া বিইং আ গ্যাস মলিকুল স্প্রেড করতে পারছে। কেউ হয়তো পারফিউম লাগিয়ে এসছে, গোটা ক্লাসে পারফিউম লাগিয়ে এসছে কেউ, এটা বুঝতে পারা যায় কেন, ওই পারফিউমের মলিকুল গুলো দেয়ার গ্যাস মলিকুলস, তারা স্প্রেড করতে শুরু করছে, রাইট। তো সেই কারণে এখানে কি হচ্ছে, গ্যাস মলিকুলস এর মধ্যে এখানে পার্টিকেল গুলোর মাঝে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম থাকছে, খুব কম থাকছে বলে কি হচ্ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কম থাকার জন্য অ্যাট্রাকশন যদি কমে যায় স্পেসটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ তারা দূরে দূরে মুভ করতে শুরু করেছে। তো এটা হচ্ছে তিন রকমের ম্যাটার যার মধ্যে পার্টিকেল গুলো ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট আছে। কি কি ওয়েতে প্রেজেন্ট ছিল তাহলে, সলিডের মধ্যে পার্টিকেল গুলো হাইলি কম্প্যাক্ট ওয়েতে প্রেজেন্ট আছে, লিকুইডের মধ্যে পার্টিকেল গুলো একটু লেস কম্প্যাক্ট ওয়েতে প্রেজেন্ট আছে, আর গ্যাসের মধ্যে পার্টিকেল গুলো অনেকটাই লেস কম্প্যাক্ট ওয়েতে প্রেজেন্ট আছে। তার মানে সলিডের মধ্যে পার্টিকেল গুলোর মধ্যে ফোর্স অনেক স্ট্রং ছিল, লিকুইডের ফোর্সটা একটু উইক হয়েছে, গ্যাসের ফোর্সটা অনেকটাই উইক হয়েছে, আর ফোর্স যত উইক হয়েছে ডিসটেন্স তত বেড়েছে। সেই কারণেই সলিড মলিকুলগুলোর শেপ, সাইজ, ভলিউম এগুলো প্রেজেন্ট আছে, লিকুইডের শুধুমাত্র ভলিউমটাই থাকছে, শেপ সাইজ অতটা থাকছে না। গ্যাস মলিকুলসের না শেপ থাকছে, না সাইজ থাকছে, না ডেফিনিট কোনো ভলিউম থাকছে। যে কন্টেনারে রাখছি পুরো কন্টেনারটা জুড়েই গ্যাস মলিকুলটা স্প্রেড করে পুরো কন্টেনারের ভলিউমটাই গ্যাসের ভলিউম হয়ে যাচ্ছে, ঠিক, রাইট। মনে পড়েছে তো এগুলো, একটু রিক্যাপ করে দিলাম পুরো জিনিসটা, ওকে, যে সলিড, লিকুইড, গ্যাস এর মধ্যে কেমন করে পার্টিকেল গুলো প্রেজেন্ট থাকে এবং কেমন করে তারা বিহেভ করে, এবং সলিড, লিকুইড, গ্যাসের মধ্যে এক্সাক্ট ডিফারেন্সটা কারণ কি একটু রিক্যাপ করে দিলাম, ঠিক আছে, বেশ। তো চলে আসছি এবার এক্স্যাক্টলি অ্যাটমের মধ্যে। অ্যাটম জিনিসটা কি, অ্যাটম জিনিসটা এক্স্যাক্টলি কি, খায় না মাথায় দেয়? সো এই যে পার্টিকেল পার্টিকেল বলছি, বেসিক্যালি পার্টিকেলের দুটো ক্যাটাগরি হতে পারে ম্যাটারের মধ্যে। কি কি ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হতে পারে অ্যাটম অথবা হতে পারে মলিকিউল। ভালো করে কিন্তু এই জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ এইখানে একটা ছোট্ট গ্যাপ থেকে যায় আন্ডারস্ট্যান্ডিং এ, ঠিক আছে। তো এই জায়গাটা একটু ধরে নিতে পারলে খুবই সুবিধা হবে, কারণ এখন ফান্ডামেন্টাল বেসটা তৈরি হচ্ছে কেমিস্ট্রির, পুরো কেমিস্ট্রির ফান্ডামেন্টাল বেসটাই দাঁড়িয়ে আছে কিন্তু অ্যাটম মলিকুলের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। তো অ্যাটম মলিকুলের জায়গাটা একটু ধরে নেওয়ার চেষ্টা করো। আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু কনসেন্ট্রেশন দাও এই সময়টা থেকে। এর আগের পোর্শনটা পর্যন্ত তো খানিকটা রিক্যাপ হয়ে গেল, যে পার্টিকেল, ম্যাটার পার্টিকেল নিয়ে তৈরি, তার এভিডেন্স, পার্টিকেল গুলো স্প্রেড করে, ঠিক আছে। সলিডের মধ্যে পার্টিকেল গুলোর মধ্যে ফোর্স বেশি থাকে, লিকুইডে কম থাকে, গ্যাসে আরো কমে যায়, ডিস্টেন্সটা বাড়তে থাকে আস্তে আস্তে। তো এইটা একটা জেনারেল কনসেপ্ট ছিল, এটা অনেকেই তোমাদের মধ্যে জানো, রাইট। যাদের একটু ভুলে গেছিল তাদের জন্য রিক্যাপ হয়ে গেল, আর যারা জানো তাদের তো আরেকবার রিভিশন হয়ে গেল, রাইট। তো এবার দেখা যাক অ্যাটম জিনিসটা এক্স্যাক্টলি কি। এই যে পার্টিকেল পার্টিকেল বলছি, পার্টিকেল মেইনলি টু টাইপসের হতে পারে। যে কোন একটা ম্যাটার যখন তৈরি হচ্ছে না, তখন দু রকমের পার্টিকেল সেখানে প্রেজেন্ট থাকতে পারে। একটা পার্টিকেলকে বলে অ্যাটম, অন্য টাইপের পার্টিকেলটা হচ্ছে মলিকিউল। সেই দুটো পার্টিকেলের মধ্যেই দুটোই প্রেজেন্ট থাকে, বা কখনো কোনো একটা প্রেজেন্ট থাকে, কেমন ভাবে প্রেজেন্ট থাকে দিয়ে পুরো ম্যাটারটা তৈরি করে, সেই জিনিসটা বুঝতে গেলে আগে অ্যাটম জিনিসটা কি আর মলিকুল জিনিসটা কি এদের সম্পর্কে একটু ক্ল্যারিটি আনতে হবে। তো সেই ক্ল্যারিটিটা দেওয়ার জন্য দেখছি কি বলছে অ্যাটম। অ্যাটমটাকে বলছে এরা ট্রুলি স্মলেস্ট পার্টিকেল। এখানে আবার একটা ওয়ার্ড অ্যাড হয়েছে, ট্রুলি, মানে শুধু স্মলেস্ট পার্টিকেল বলছে না, কিন্তু ভালো করে খেয়াল করো, শুধু স্মলেস্ট পার্টিকেল বলছে না, বলছে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল। ট্রুলি কথাটার মানে একটা কি, মানে সত্যি সত্যি স্মলেস্ট পার্টিকেল, এর থেকে ছোট পার্টিকেল আর পসিবল হয়।
যদিও এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটে সাবঅ্যাটমিক পার্টিকেল চলে এসেছে, বাট ডাল্টনের অ্যাটমিক থিওরিকে যদি আমরা একটু ফলো করি, যেটা অ্যারাউন্ড ডাল্টন 1803 সেঞ্চুরিতে দিয়েছিলেন, তখন ডাল্টন যেটা বলেছিলেন যে অ্যাটম হচ্ছে সেই ট্রুলি স্মলেস্ট পার্টিকেল যার মধ্যে ওই ম্যাটারের সমস্ত প্রপার্টি রয়েছে। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দে আর সাবঅ্যাটমিক পার্টিকেল এবং এরা অ্যাটমের থেকেও স্মল পার্টিকেল ডেফিনেটলি, কিন্তু অ্যাটম হচ্ছে সেই স্মলেস্ট পার্টিকেলটা, অর্থাৎ অ্যাটম নিশ্চয়ই ইলেকট্রনের থেকে বড়, প্রোটনের থেকে বড়, নিউট্রনের থেকে বড়, কারণ এরা তিনজন মিলেই অ্যাটম তৈরি করছে। তো একদম যদি টেকনিক্যাল সেন্সে বলে, একদম যদি সায়েন্টিফিক সেন্সে বলো, তাহলে না, অ্যাটম ট্রুলি স্মলেস্ট নয়, কারণ আজকের দিনে আমরা জানি অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনরা প্রেজেন্ট আছে। কি জানো তো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের নাম তো নিশ্চয়ই শুনেছো, তারা নিশ্চয়ই প্রেজেন্ট আছে অ্যাটমের মধ্যে, এটাতে আজকের দিনে এখন সবাই জানে, রাইট? তোমরা নিশ্চয়ই জানো সকলে, ফাইন। তো কিন্তু যখন বলছি যে অ্যাটম হচ্ছে সেই ট্রুলি স্মলেস্ট পার্টিকেল যার মধ্যে ওই ম্যাটারের সমস্ত প্রপার্টি প্রেজেন্ট আছে, ওই ম্যাটারে সমস্ত প্রপার্টি কি আছে, প্রেজেন্ট আছে। একটা ইলেকট্রনের কথা যদি ভাবো, একটা প্রোটনের কথা যদি ভাবো, একটা নিউট্রনের কথা যদি ভাবো, তারা কিন্তু তার মধ্যে কিন্তু টোটাল ম্যাটারের সমস্ত প্রপার্টিটা প্রেজেন্ট নেই। একটা প্রোটনের নর্মাল যা চার্জ, পজিটিভ চার্জ, সেটুকুই আছে। একটা ইলেকট্রনের নর্মাল যা চার্জ, নেগেটিভ চার্জ, সেটা আছে। একটা নিউট্রনের কোনো চার্জ নেই, সেটা আছে। তাদের ডেফিনেট কিছু মাস আছে। কিন্তু একটা প্রোটনের প্রপার্টি থেকে আমি কিন্তু বলতে পারবো না যে ওই প্রোটনটা দিয়ে যে সাবস্টেন্সটা তৈরি হলো, যে অ্যাটমটা তৈরি হলো, সেই অ্যাটমটার কেমন প্রপার্টি হবে, এটা কিন্তু বলা পসিবল হবে না। ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন গুলো, এদের প্রপার্টি জানা থাকলে এইটা বলা পসিবল হবে না যে ম্যাটারটার প্রপার্টি কেমন হবে, কারণ সব প্রোটনের প্রপার্টি একই রকম, সব ইলেকট্রনের প্রপার্টি একই রকম, সব নিউট্রনের প্রপার্টি একই রকম। তাই ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের প্রপার্টি যদি তুমি জেনেও নাও, সেখান থেকে কিন্তু একটা পার্টিকুলার ম্যাটারের প্রপার্টি, মানে ধরো আয়রনের প্রপার্টি কেমন হবে, কপারের প্রপার্টি কেমন হবে, কোন একটা গ্যাস তার প্রপার্টি কেমন হবে, অক্সিজেন, নাইট্রোজেনের প্রপার্টি কেমন হবে, এইটা কিন্তু বলতে পারবো না, কারণ সমস্ত ইলেকট্রন, সমস্ত প্রোটন, সমস্ত নিউট্রনের প্রপার্টি কিন্তু সেমই। তাহলে অ্যাটম কোনটা হলো, ভালো করে বুঝবে, এখানটা একটু মন দেবে। অ্যাটম কোনটা হলো? অ্যাটম হচ্ছে সেই ট্রুলি স্মলেস্ট পার্টিকেল যার মধ্যে সমস্ত প্রপার্টি প্রেজেন্ট আছে ওই পার্টিকুলার ম্যাটারটা। অর্থাৎ ধরে একটা আয়রনের কোনো একটা কনস্ট্রাকশন আছে, আয়রন কনস্ট্রাকশন, তাহলে আয়রন কনস্ট্রাকশনের মধ্যে সেই পার্টিকেল গুলোকে, সেই স্মলেস্ট পার্টিকেল গুলোকেই অ্যাটম বলবো, আয়রনের অ্যাটম বলবো, যার মধ্যে ওই আয়রনের যা যা প্রপার্টি, যেমন আয়রন হার্ড হবে, আয়রন একটু ডেন্স হবে, ডেন্সিটি বেশি থাকবে, ঠিক আছে? তো আয়রনের যে সমস্ত প্রপার্টি গুলো, ঠিক বলছি তো, আয়রনের তো এগুলোই প্রপার্টি, তাই না? যে আয়রন একটু হার্ড হবে, আয়রনের ডেন্সিটি একটু বেশি থাকবে, তো এই সমস্ত প্রপার্টি গুলো অ্যাটমের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকবে, আয়রন অ্যাটমের মধ্যে। অর্থাৎ আয়রনের প্রপার্টি আর আয়রন অ্যাটমের প্রপার্টির মধ্যে একটা ম্যাচ পাওয়া যাবে। তাই সেই ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটাই আয়রনের অ্যাটম হবে, যে ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটার মধ্যে আয়রনের সমস্ত প্রপার্টি প্রেজেন্ট আছে। আর কি কি নেচার আছে বা আর কি কি ফিচার আছে অ্যাটমের জন্য? বলছে অ্যাটমের নাকি কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। এটা আবার কেমন কথা? ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই মানে কার উপর ডিপেন্ড করে আছে? তার মানে অ্যাটম একলা এক্সিস্ট করতে পারে না? যা, অ্যাটম বলছে একলা নাকি এক্সিস্ট করতে পারে না। কি অদ্ভুত কথা যে অ্যাটম একলা এক্সিস্ট করতে পারে না। অ্যাটম অ্যাকচুয়ালি অ্যাটমের কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। এটার জন্য একটা ভালো দারুণ উদাহরণ দেখাচ্ছি তোমাদের, জাস্ট এই পয়েন্ট কটা দেখে না, তারপরে তোমাদের কাছে এটা রিলেট করে দিচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এই কথাটা মানে কি, মানে অ্যাটম কারোর উপর ডিপেন্ড করে আছে। অ্যাটম ইন্ডিপেন্ডেন্ট নয় বলছে, অ্যাটম নাকি ইন্ডিপেন্ডেন্ট নয়। সো নতুন কথা লাগতে পারে, কিন্তু একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। অ্যাটমের বলছে সেই পার্টিকেলটা যার মধ্যে যার কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। তাহলে কি কি ফিচার হলো? অ্যাটম হচ্ছে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল যার মধ্যে ওই ম্যাটারের অল প্রপার্টি প্রেজেন্ট আছে। ট্রুলি স্মলেস্ট পার্টিকেল কিন্তু সেই ক্ষেত্রে দেখতে গেলে একদম ট্রুলি সায়েন্টিফিক্যালি যদি দেখি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনকে আমরা কখনোই ম্যাটারের রেসপেক্টে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল বলতে পারছি না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের সবার প্রপার্টি সিমিলার, ঠিক আছে? তাই অ্যাটম হচ্ছে সেই ট্রুলি স্মলেস্ট পার্টিকেল। একদম ট্রুলি স্মলেস্ট পার্টিকেলে দেখতে গেলে তো এখন কোয়ার্ক এসে গেছে, তাই না? তো অতদূর আমরা যাচ্ছি না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ডিভিশনও আস্তে আস্তে আসবো। তো অ্যাটম হচ্ছে সেই ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটা যেটা দিয়ে ম্যাটারটা তৈরি হয়েছে। যেমন এটাকে যদি একটা অ্যাটম ধরি, স্ফেরিক্যাল শেপে ধরে নেওয়া হয়, অ্যাজিউম করা হয় ইউজুয়ালি অ্যাটমকে গোল দেখতে হয়, যদি এখন অবধি দেখা পসিবল হয়নি। এখন অবধি যেটা স্ট্রংগেস্ট ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে সেগুলো দিয়ে অ্যাটমকে এক্স্যাক্টলি ভিজিবল করা পসিবল হয়ে ওঠেনি।
তো কিন্তু স্টিল অ্যাটমকে স্ফেরিক্যাল অ্যাজিউম করা হচ্ছে, তার পিছনে কিছু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এনিওয়ে, সো অ্যাটমকে যদি স্ফেরিক্যাল অ্যাজিউম করে নিই এবং এটা যদি একটা অ্যাটম হয়, তাহলে এরকম অনেকগুলো অ্যাটম নিয়ে ম্যাটারটা তৈরি হয়েছে। এন্ড এই পয়েন্টটা থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এই অ্যাটমগুলো দিয়ে যে ম্যাটারটা তৈরি হয়েছে, এই ওভারঅল ম্যাটারের যা প্রপার্টি হবে ইন্ডিভিজুয়াল একটা অ্যাটমের মধ্যে সেই প্রপার্টি প্রেজেন্ট থাকবে। তো ট্রুলি স্মলেস্ট পার্টিকেল যদি ম্যাটারের মধ্যে খুঁজতে যাই যে এই ম্যাটারটাকে ভাঙতে 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 সব থেকে ছোট কোন পার্টিকেল এসে পৌঁছাবো যার মধ্যে ওই ম্যাটারের অল প্রপার্টি প্রেজেন্ট আছে, সেটা হবে হচ্ছে তোমার অ্যাটম, রাইট? আর কি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, এই পয়েন্টটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, এক্ষুনি আসছে, এক্ষুনি ক্লারিফিকেশন দেবো। ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই মানে একলা এক্সিস্ট করতে পারছে না, একটা অ্যাটম কখনো একলা এক্সিস্ট করতে পারছে না। অনেকগুলো অ্যাটম একসাথে মিলে তো ম্যাটার তৈরি করে এক্সিস্ট করছে, কিন্তু একটা অ্যাটম একলা এক্সিস্ট করতে পারছে না, এইটাই বলছে। আর কি অ্যাটম বলছে ইনডিভাইজিবল এন্ড ইনডিস্ট্রাক্টেবল। যদি এই পয়েন্টটা এখনকার জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা ডাল্টন যখন 1803 তে ডাল্টনস অ্যাটমিক থিওরি দিয়েছিলেন তখন উনি এই পয়েন্টটা বলেছিলেন যে অ্যাটম হবে কিনা ইনডিভাইজিবল এবং ইনডিস্ট্রাক্টেবল, মানে অ্যাটমকে ডিভাইড করা যাবে না এবং অ্যাটমকে ডিস্ট্রয় করা যাবে না। কিন্তু এখনকার দিনে আমরা জানি এই পয়েন্টটা অতটা অ্যাপ্লিকেবল পয়েন্ট নয়, কারণ অ্যাটম ডিভাইজিবল হয়ে গেছে। অ্যাটম ডিভাইজিবল হয়ে গেছে অর্থাৎ অ্যাটম ফার্দার ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে তৈরি, এটা আমরা জানি, এখন অনেকেই জানি। তোমরা জানো তো অ্যাটম তিনটে পার্টিকেল নিয়ে তৈরি, তিনটে সাবঅ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, তাই তো? ঠিক তো? মনে পড়েছে তো? ওকে, তো অ্যাটম হচ্ছে ইনডিভাইজিবল এখন আর নয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, আর ইনডিস্ট্রাক্টিবল নয়, অ্যাটম ডিস্ট্রয় হয়ে যায় নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এই সমস্ত নিউক্লিয়ার রিঅ্যাকশনস গুলোতে অ্যাটম ডিস্ট্রয় হয়ে যায়, বড় অ্যাটম ডিস্ট্রয় হয়ে ছোট ছোট অ্যাটম তৈরি হয়ে যায়। সো এই দুটো পয়েন্ট এখন আর অ্যাপ্লিকেবল নয়, বাট 1803 তে যখন জন ডাল্টন প্রথম বলছেন অ্যাটমিক থিওরিতে তখন অবধি এটাই অ্যাজিউম করা হয়েছিল। আর অ্যাটমকে বলা হচ্ছে ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন কথাটা মানেটা কি, যে অলওয়েজ কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন হবে, মনে করে দেখো কেমিক্যাল রিঅ্যাকশনের দুই একটা নাম বলো দেখি, দুই একটা নাম মনে করার চেষ্টা করে। কেমিক্যাল রিঅ্যাকশন কিরকম কিরকম টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন মনে আছে কিছু? অ্যাসিড বেস কেমিক্যাল রিঅ্যাকশন মনে পড়ছে? নিউট্রালাইজেশন টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন, প্রেসিপিটেশন রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কিছু মনে করতে পারছো? মনে আসছে? ওকে, আমরা এগুলো সাবসিকুয়েন্ট ক্লাসে আস্তে আস্তে দেখবো এগুলো সম্পর্কে ডিটেল। তো যখনই কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, ওই কেমিক্যাল রিঅ্যাকশনে অলওয়েজ অ্যাটমটাই পার্টিসিপেট করবে। অলওয়েজ কে পার্টিসিপেট করবে? অ্যাটম। কে? অ্যাটম। অলওয়েজ অ্যাটমই পার্টিসিপেট করবে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন হবে, ঠিক আছে? অন্য সেই কেমিক্যাল রিঅ্যাকশনটাতে যত বড় সাবস্টেন্সই আমি দিই না কেন, যত বড় ম্যাটারই আসুক না কেন, ওই ম্যাটারের মাঝের সমস্ত বন্ডগুলো ব্রেক করে যাবে, ইন্ডিভিজুয়াল অ্যাটম তৈরি হবে, ওই অ্যাটমগুলো গিয়ে কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। সো এগুলো হচ্ছে অ্যাটমের ফিচার। কি কি ফিচার হলো? ট্রুলি স্মলেস্ট পার্টিকেল, এই ফিচারটা মেইনলি 1803 তে প্রপোজ করা জন ডাল্টনের অ্যাটমিক থিওরির উপর বেস করে এই ফিচারগুলো বলা হচ্ছে, যে ট্রুলি স্মলেস্ট পার্টিকেল যার মধ্যে অল প্রপার্টি প্রেজেন্ট আছে ওই ম্যাটারটার, যার কিনা কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, যে একলা থাকতে পারছে না, যে ইনডিভাইজিবল এবং ইনডিস্ট্রাক্টেবল। এই পয়েন্টটা যদি এখন আর অ্যাপ্লিকেবল নয়, কারণ এখন অ্যাটম ডিভাইজিবল আমরা জানি, এন্ড অ্যাটম ক্যান বি ডিস্ট্রয়েড, বাট তখনকার রেসপেক্টে এটা একটা পয়েন্ট ছিল। এন্ড ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন, ইউনিট অফ কেমিক্যাল রিঅ্যাকশন মানে যখনই কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, যেমন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের একটা ডেইলি লাইফের একটা কেমিক্যাল রিঅ্যাকশন কে আমাকে বলতে পারবে? ডেইলি লাইফে হচ্ছে এরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশন, যে কোনো কিছু বার্ন হয়ে যাওয়াই কিন্তু একটা কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে? যখনই কোনো কিছু বার্ন হয়ে গেল না, আগুন জ্বালিয়ে দিলে, এই দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিলে, কাগজ পুড়িয়ে দিলে, ঠিক আছে? তারপরে এই দিওয়ালির সময়তে যে আমরা বিভিন্ন রকম ফটকা ফাটাই, রাইট? এগুলো সবই বিভিন্ন রকমের কেমিক্যাল রিঅ্যাকশনস হচ্ছে ওখানে। যখনই কোনো একটা আগুন জ্বলে যাচ্ছে কোথাও, বার্নিং, কম্বাশন, এই টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। তো এই কেমিক্যাল রিঅ্যাকশনটা যখন হচ্ছে তখন সেখানে অ্যাটমই পার্টিসিপেট করছে, অ্যাটম যেটা কিনা ট্রুলি স্মলেস্ট সেই পার্টিসিপেট করছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে অ্যাটমের জেনারেল ফিচার। মাথায় ঢুকেছে? কিছুটা কিছুটা পরিষ্কার হচ্ছে? ক্লাসে একদম পুরোপুরি সব ঠিক হয়ে যাবে, একদম যে যার যেখানে যত ডাউট আছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো অল্প অল্প করে মাথায় নেওয়ার চেষ্টা করে অ্যাটমের বেসিক কনসেপ্টটা। ওকে, নেক্সট চলে আসছি মলিকিউলসে। ক্লাসের শুরুতে দেখো, মনে করে দেখো কি বলেছিলাম, মনে করো ক্লাসের শুরুতে কি বললাম? অ্যাটম আর মলিকিউল এই দুটোই হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল যেটা দিয়ে ম্যাটার কম্পোজড হচ্ছে। তাহলে কখনো বলছি অ্যাটম দিয়ে ম্যাটার কম্পোজড হচ্ছে, ম্যাটার তৈরি হচ্ছে, এখন আবার বলছি মলিকিউল দিয়েও নাকি ম্যাটার তৈরি হচ্ছে। সো কি ব্যাপারটা একটু কনফিউজিং লাগতে পারে, লাগছে কি কনফিউজিং? তো এক্ষুনি কনফিউশন ক্লিয়ার করছি। দেখো
মলিকিউলটাও কি বলছে, এটাকে কিন্তু ট্রুলি কথাটা আবার লাগায়নি, ট্রুলি কথাটা কিন্তু এখানে আবার দেওয়া নেই, এখানে শুধু স্মলেস্ট পার্টিকেল বলে ছেড়ে দিয়েছে। তাহলে এটা স্মলেস্ট পার্টিকেল, ওকে ফাইন, ঠিক আছে, কোনো ব্যাপার না। স্মলেস্ট পার্টিকেল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, এখানে একটা টার্ম কন্ডিশন জুড়েছে, মানে একটা কন্ডিশন আসছে যে ট্রুলি স্মলেস্ট নয়, এটা স্মলেস্ট, কিন্তু কেমন ভাবে স্মলেস্ট, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্সের রেসপেক্টে স্মলেস্ট। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্সটাকে যদি ক্রাইটেরিয়া ধরি, তার রেসপেক্টে স্মলেস্ট হচ্ছে মলিকিউল, ট্রুলি স্মলেস্ট হচ্ছে অ্যাটম। যাদের দুজনের কমন ক্রাইটেরিয়া হচ্ছে দুজনের মধ্যেই ম্যাটারের সমস্ত প্রপার্টি প্রেজেন্ট থাকবে। অর্থাৎ যে কোনো একটা সাবস্টেন্স যদি নিই, সেই সাবস্টেন্সের সমস্ত প্রপার্টি প্রেজেন্ট থাকবে, এরকম ট্রুলি স্মলেস্ট পার্টিকেল ওই ম্যাটারের মধ্যে যেটা পাবো সেটা হবে অ্যাটম, যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকবে না, যার মধ্যে ওই ম্যাটারের সমস্ত প্রপার্টি প্রেজেন্ট থাকবে, আর ট্রুলি স্মলেস্ট নয় কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে। এইরকম ওয়েতে যদি স্মলেস্ট কাউকে ধরা হয়, তাহলে সেটা হবে মলিকিউল, যার মধ্যে সমস্ত প্রপার্টি প্রেজেন্ট থাকবে, এন্ড অবভিয়াসলি মলিকিউল ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে, ফাইন। আর কি মলিকিউলের ব্যাপারে আর কি বলছে, যখনই কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে তখন মলিকিউল আগে ব্রেক করে যাচ্ছে অ্যাটমে। তার মানে এখান থেকে একটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন পাচ্ছ অ্যাটম গুলো দিয়েই মলিকিউল তৈরি হচ্ছে। অর্থাৎ ট্রুলি স্মলেস্টটা হলো অ্যাটম, সেইটা দিয়েই তৈরি হচ্ছে মলিকিউল, যে কিনা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে। অ্যাটম একলা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে না, কিন্তু সেটা ট্রুলি স্মলেস্ট, সেটা দিয়েই তৈরি হচ্ছে মলিকিউল, যেটা কিনা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে, রাইট? বেশ। এবং যখন কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে তখন এই মলিকিউল গুলো, যে অ্যাটম দিয়ে মলিকিউলটা তৈরি হয়েছে, আগে সেই অ্যাটমে ব্রেকডাউন করে যাচ্ছে। আফটার ব্রেকিং ইনটু অ্যাটম, atoms participate in chemical reaction, that is atoms are the unit of chemical reaction। মানে এটা অ্যাটমের রেসপেক্টেও বলেছিলাম যে অ্যাটমই কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, মলিকিউল করে না। সেই কথাটা এখানে আরেকবার রিপিট হচ্ছে যে মলিকিউলের সঙ্গে যদি কেমিক্যাল রিঅ্যাকশন করানো হয়, তাহলে মলিকিউল ডাইরেক্টলি কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট কিন্তু করবে না। মলিকিউল কি করবে, মলিকিউলের মাঝে বন্ড ব্রেক করবে, মলিকিউল আগে অ্যাটমে কনভার্ট হবে, তারপরে সেই অ্যাটম গুলো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। মলিকিউলকে যতই তুমি ধাক্কা মারো, যত যাই বলো, মলিকিউল কেমিক্যাল রিঅ্যাকশনে কিন্তু পার্টিসিপেট করছে না, ঠিক আছে? ও অ্যাটমেই কনভার্ট হয়ে যাচ্ছে, তারপরে অ্যাটমকেই বলছে তুই ভাই কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট কর, ফাইন। এখানে কিছু মলিকিউলের এক্সাম্পল আছে, যেমন দেখো হিলিয়াম। আচ্ছা, এইটা দেখো, এই পুরোটা হচ্ছে হাইড্রোজেন মলিকিউল। এই হাইড্রোজেন মলিকিউলটার মধ্যে, হাইড্রোজেন মলিকিউলটার রেসপেক্টে দেখো, বাকিগুলো তো একই রকম ভাবে হবে। হাইড্রোজেন মলিকিউল, এর মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, মানে এই পুরো হাইড্রোজেন মলিকিউলটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্সের রেসপেক্টে এই পুরো মলিকিউলটাই হচ্ছে স্মলেস্ট। তুমি বলবে স্যার কি করে স্মলেস্ট হলে, ভেতরে যে হাইড্রোজেন অ্যাটম আছে, অ্যাটম গুলো তো একলা এক্সিস্ট করতে পারছে না, একলা এক্সিস্ট করতে পারছে তার রেসপেক্টে স্মলেস্টটাকে, এই পুরোটা না, এই পুরোটা একলা এক্সিস্ট করছে না, তো পুরোটা একলা এক্সিস্ট করতে পারছে, ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে, এই রেসপেক্টে স্মলেস্টটা হলো গিয়ে মলিকিউল। কিন্তু ট্রুলি স্মলেস্ট ওই মলিকিউলের মধ্যে থাকা অ্যাটম, দুজনের মধ্যেই হাইড্রোজেনের সমস্ত প্রপার্টি প্রেজেন্ট আছে, রাইট? যখনই কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে, এই মলিকিউলটা কেমিক্যাল রিঅ্যাকশন করতে যাবে না ডাইরেক্টলি, মলিকিউলের মাঝের অ্যাট্রাকশনটা, বন্ডটা ব্রেক করে যাবে, এই অ্যাটম গুলো আলাদা হয়ে যাবে, দুটো হাইড্রোজেন অ্যাটম আলাদা হয়ে যাবে, তারপরে হাইড্রোজেন অ্যাটম গুলো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে যাবে, ঠিক আছে? সো এতদূর অবধি আশা করি অ্যাটম আর মলিকিউলের বেসিক কনসেপ্টটা তোমাদের বোঝাতে পারলাম। একটা ছোট্ট রিলেটেবল এক্সাম্পল দেখে নি, যেটা থ্রু দিয়ে তোমাদের কাছে পুরো ব্যাপারটা, যেটুকু ডাউট এখন অবধি প্রেজেন্ট আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সো এটা কি, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপ। কি এটা? এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপ, ফাইন। এখানে অনেক মানুষ দেখানো হয়েছে, মানে মানুষের ছবি দিয়ে পুরো ওয়ার্ল্ড ম্যাপটা ডিজাইন করা হয়েছে, ডিজাইনটাই এরকম, ঠিক আছে? তো এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে যেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে এই ওয়ার্ল্ড ম্যাপটা থ্রু দিয়ে, সেটা হচ্ছে হোল ম্যানকাইন্ডকে। তো এখানে টোটাল ল্যান্ড মাসটা দেখানো হয়েছে, টোটাল ম্যানকাইন্ডকে ওয়ার্ল্ডের ম্যাপের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। দিস ইজ ইয়োর টোটাল ম্যানকাইন্ড। টোটাল ম্যানকাইন্ড, যে টোটাল ম্যানকাইন্ডটা আমাদের কনটেক্সটে ম্যাটারের সঙ্গে ইকুইভ্যালেন্ট। ম্যাটার যেরকম টোটাল ম্যাটার একটা,
সেরকম এটা হচ্ছে টোটাল ম্যানকাইন্ড। ম্যানকাইন্ডের রেসপেক্টে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। টোটাল যেরকম ম্যাটার, কোন একটা সাবস্টেন্স, আইস হোক, গ্যাসিয়াস হোক, সলিড হোক, লিকুইড হোক, কোন একটা সাবস্টেন্স যেরকম টোটাল সাবস্টেন্সটা, সেই টোটাল সাবস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি টোটাল ম্যানকাইন্ডের সঙ্গে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে ম্যানকাইন্ডের ইউনিট কি, কি সেই জিনিস যেটা দিয়ে ম্যানকাইন্ড তৈরি হয়েছে, অবভিয়াসলি তুমি বলবে স্যার হিউম্যান দিয়ে ম্যানকাইন্ড তৈরি হয়েছে। এক একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান জুড়ে 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 কি তৈরি হয়েছে, ম্যানকাইন্ড তৈরি হয়েছে, এটাই তুমি বলবে। কিন্তু একলা কোনো হিউম্যান কি এক্সিস্ট করতে পারে? কখনো পারবে না, তাই না? একলা কোনো হিউম্যানের পক্ষে কি এক্সিস্ট করা পসিবল? তুমি বলে স্যার আমি তো মাঝে মধ্যেই বাড়িতে একলা থাকি। কিন্তু তুমি ভেবে দেখো, একলা এক্সিস্ট করা বলছি, একলা থাকার কথা বলছি না। বাড়িতে মাঝে মধ্যে একলা থাকছো, কিন্তু একলা এক্সিস্ট করার কথা বলছি। মানে তুমি তোমার যা কিছু প্রয়োজনীয় জিনিস সবই কি একলা ম্যানেজ করতে পারছো? কোনোটা হয়তো এই দোকান থেকে কিনতে হচ্ছে, কোনোটা হয়তো বাড়িতে বানাতে হচ্ছে। ডেইলি সার্ভাইভ খাবারটা কি একলা নিজে রেডি করছো? একদম একদম মাঠে গিয়ে পুরো চাষ করে, একদম কাল্টিভেশন করে, ক্রপিং করে খাবার বানাচ্ছো, মানে সিরিয়ালস বানাচ্ছো, তারপরে সেই খাবারকে প্রসেস করছো, দিয়ে খাবার নিজেই বানাচ্ছো, নিজেই খাচ্ছো, তারপরে নিজেই সমস্ত কিছু ক্লিয়ার করছো। টোটাল কাজটা কি একলা করছো? যে জামা কাপড় পরছো, জামা কাপড়কে একদম গাছ থেকে যখন কটন তৈরি হচ্ছে, ওই কটন থেকে শুরু করে সমস্ত প্রসেসিংটা করে নিজেই জামা কাপড় বানিয়ে নিজেই সেটা পরছো, এরকম ভাবে করছো না, না? কেউই আমরা করছি না। অর্থাৎ পুরোটাই একটা সিস্টেম হিসেবে চলছে, সবাই মিলে করছে, তাই না? সবাই মিলে পুরো কাজটা করছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ম্যানকাইন্ডটার ইউনিট কি, কোন সেই ট্রুলি স্মলেস্ট ইউনিট যেটা দিয়ে ম্যানকাইন্ড তৈরি হয়েছে, সেটা কিন্তু একজন হিউম্যান। সো হিউম্যান হচ্ছে এখানে ট্রুলি স্মলেস্ট ইউনিট, যেটা কিনা অ্যাটমের সঙ্গে ইকুইভ্যালেন্ট, যার কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। বুঝতে পারা গেছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্সের পয়েন্টটা, যে কেন তখন বলছিলাম। অর্থাৎ একজন হিউম্যান, অনেক হিউম্যান জুড়ে জুড়েই কিন্তু ম্যানকাইন্ড তৈরি হচ্ছে, কিন্তু একজন হিউম্যানের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পসিবল নয়। ট্রুলি স্মলেস্ট কে? হিউম্যান, যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পসিবল নয়। সিমিলারলি ট্রুলি স্মলেস্ট কে? অ্যাটম, যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পসিবল নয়। ক্লিয়ার? যেখানে ম্যানকাইন্ডটাকে এখানে যদি টোটাল ধরি, এখানে হচ্ছে সাবস্টেন্স বা ম্যাটারটা হচ্ছে টোটাল। ফাইন। তাহলে যদি জিজ্ঞেস করি যে স্যার তাহলে ট্রুলি স্মলেস্ট তো হিউম্যান, যার কিনা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পসিবল নয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্ট করতে পারে এই রেসপেক্টে স্মলেস্ট কি কিছু আছে পুরো ম্যানকাইন্ডে? তখন কনসেপ্টটা আসবে কিসের? কি গেস করো? কেউ কেউ গেস করতে পারছো? ছবিটা দেখে তো কেউ কেউ গেস করে ফেলেওছো হয়তো, তাই না? ফ্যামিলি। সো ফ্যামিলি হচ্ছে সেই স্মল গ্রুপটা যেটা কিনা স্মলেস্ট, বাট অবভিয়াসলি ট্রুলি স্মলেস্ট নয়, কিন্তু স্মলেস্ট উইথ রেসপেক্ট টু ম্যানকাইন্ড, যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। তার মানে আমরা যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে পুরো ম্যানকাইন্ড কি দিয়ে তৈরি, কেউ বলতে পারে যে হিউম্যান দিয়ে তৈরি, কেউ বলতে পারে ফ্যামিলি দিয়ে তৈরি, যে অনেক হিউম্যান জুড়ে 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 ম্যানকাইন্ড তৈরি হয়েছে, কেউ বলতে পারে অনেক ফ্যামিলি জুড়ে জুড়ে ম্যানকাইন্ড তৈরি হয়েছে। সো দুটোর মধ্যে দুটোই ট্রু, দুটোই অ্যাবসলিউটলি ট্রু। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে একটাই ডিফারেন্স, একজন ট্রুলি স্মলেস্ট, যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, যেটা একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান, আর একটা হচ্ছে একটা স্মল গ্রুপ যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। কেমন করে আছে? ধরো একটা ফ্যামিলি ধরো 5 জন বা 10 জন মেম্বার আছে। সো 5 জন বা 10 জন মেম্বার মিলে যদি চায়, তাহলে কিন্তু তারা টোটাল লাইফস্টাইলটা নিজেরা ম্যানেজ করে নিতে পারে। কেউ হয়তো খাবারের ক্রপিং প্রোডাকশন করলো, কেউ হয়তো সেই ক্রপিংটাকে প্রসেস করলো, কেউ সেখান থেকে খাবার বানালো, বাকিরা খাবার খেলো, এন্ড তারপরে সেই ক্লিনিং পার্টটা করলো। সো টোটালটা কিন্তু 5 জন 10 জনের যদি একটা ফ্যামিলি সেটআপ তৈরি হয়, তাহলে সেই সেটআপটা নিয়ে কিন্তু একজন সার্ভাইভ করে যেতে পারে ইন্ডিপেন্ডেন্ট হয়েতে। তার মানে ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট নয়, ট্রুলি স্মলেস্ট নয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। কোন ইউনিটটা? ফ্যামিলি। তার মানে দুটো ইউনিটের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা ইউনিট হচ্ছে হিউম্যান ইউনিট, যেটা ট্রুলি স্মলেস্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, আর একটা হচ্ছে ফ্যামিলি ইউনিট, যেটা স্মলেস্ট উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, অর্থাৎ এক্সিস্ট করতে পারে এই রেসপেক্টে স্মলেস্ট হচ্ছে ফ্যামিলি, কিন্তু এর মধ্যে প্রচুর হিউম্যান প্রেজেন্ট আছে। সিমিলারলি ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে এই রেসপেক্টে স্মলেস্টটা হলো মলিকিউল, যার মধ্যে অনেক ট্রুলি স্মলেস্ট অ্যাটম প্রেজেন্ট আছে।
এবং সেই পুরো জিনিসটা নিয়ে তৈরি হচ্ছে আলটিমেটলি ম্যাটার। সেই পয়েন্টটা ফ্যামিলি এবং হিউম্যানের রেসপেক্টে তুমি রিলেভেন্ট করতে পারো। তোমার মনে রাখার সুবিধার জন্য তোমাকে এইভাবে বোঝালাম, তুমি রিলেভেন্ট খুঁজে পেতে পারো, রিলেভেন্সি খুঁজে পেতে পারো যে ফ্যামিলিটা হচ্ছে অ্যাকচুয়ালি মলিকিউলকে মিন করা হচ্ছে, আর হিউম্যানকে হচ্ছে তোমাকে অ্যাটমকে মিন করা হচ্ছে। ক্লিয়ার? ওকে। আর ম্যানকাইন্ডটা কি? ম্যানকাইন্ডটা কি কে বলবে? ম্যানকাইন্ডটা হচ্ছে পুরো ম্যাটারটা, টোটাল সাবস্টেন্সটা যেটা তৈরি করেছে, ফাইনালি যেটা তৈরি হচ্ছে, টোটাল সাবস্টেন্সটা, দ্যাট ইজ দ্য ম্যানকাইন্ড, রাইট? ওকে ওকে, এবার চলে আসছে আমরা এলিমেন্টস আর কম্পাউন্ডস এবং তাদের সঙ্গে অ্যাটম আর মলিকুলের এক্স্যাক্টলি কি রিলেশন আছে। সো দেখো এলিমেন্ট জিনিসটা কি, এলিমেন্টের আমরা ডেফিনেশনে পড়েছো তো এলিমেন্টের ডেফিনেশন মনে আছে? এলিমেন্টের ডেফিনেশনটা কি পড়েছিলে বলো? এলিমেন্টের ডেফিনেশনে পড়েছিলে যে সেম টাইপের অ্যাটম দিয়ে তৈরি যে সমস্ত সাবস্টেন্স, সেম টাইপ অফ অ্যাটমস, একই অ্যাটম দিয়ে তৈরি যে সমস্ত সাবস্টেন্স তারা হচ্ছে এলিমেন্ট। যেমন কপারের কোন একটা যদি সাবস্টেন্স নাও, দেখবে তার মধ্যে অনলি কপার এলিমেন্টই প্রেজেন্ট আছে, কপার অ্যাটমই প্রেজেন্ট আছে। এটা হচ্ছে কপারের মাগের ছবি দেখানো হয়েছে। এই কপারের মাগের মধ্যে যদি মলিকুলার লেভেলে মাইক্রোস্কোপের থ্রু দিয়ে বা ফার্দার অ্যানালিসিস করে দেখা হয়, তাহলে দেখা যাবে একটাই টাইপের অ্যাটম এখানে প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে কিরকম অ্যাটম? সেটা হচ্ছে তোমার কপার অ্যাটম। সিমিলারলি যদি কয়লা নেওয়া হয়, দেখা যাবে ভেতরে শুধুই কার্বন অ্যাটমই প্রেজেন্ট আছে, ওয়ান টাইপের অ্যাটম, সেম টাইপের অ্যাটম দিয়ে প্রেজেন্ট আছে। যদি কোনো একটা গ্যাস বেলুন নেওয়া হয়, দেখা যাবে হয়তো মেবি হিলিয়াম গ্যাস সেখানে প্রেজেন্ট আছে। কোনো যদি গ্যাস বেলুন নেওয়া হয়, তার ভেতরে দেখা যাবে হাইড্রোজেন বা হিলিয়াম এরকম কোনো গ্যাসের মলিকিউল বা গ্যাসের অ্যাটম প্রেজেন্ট আছে, রাইট? তার মানে একটাই টাইপের অ্যাটম দিয়ে যে সমস্ত সাবস্টেন্স তৈরি হলো তাদেরকে কি বললাম? এলিমেন্ট। একটাই টাইপের এলিমেন্ট, ঠিক আছে? একটাই টাইপের অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে, তারাই হচ্ছে কিনা এলিমেন্ট। কম্পাউন্ড কারা? কম্পাউন্ড হচ্ছে, আচ্ছা মলিকিউল কারা? কম্পাউন্ডে পরে আসছি, এলিমেন্টের পরে চলে আসছি মলিকিউলস। ওকে, এটা এলিমেন্টস হবে না, সো দিস ইজ মলিকিউলস। মলিকিউলস কারা? মলিকিউলস হ্যাঁ, তো এরা কি? এরা হচ্ছে এলিমেন্টারি, আচ্ছা এটা এলিমেন্টের মলিকিউল বোঝানো হয়েছে, ওকে ওকে ঠিক আছে। এরা হচ্ছে এলিমেন্টের কি? এরা হচ্ছে এলিমেন্টারি মলিকিউল। তার মানে আগে যেটা দেখলাম ওরা ছিল এলিমেন্টের অ্যাটম। পুরো জিনিসটাকে একবার দেখে নিচ্ছি অ্যাজ এ হোল। ধরো ফর এক্সাম্পল এই এখন অন্যটাকে নিচ্ছি, এই ওজোনটাকে নিচ্ছি। এর ফর্মুলা হচ্ছে O3। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে O3। ফর্মুলা লিখতে জানো তো? ফর্মুলা কারো ডাউট আছে নাকি ফর্মুলার ব্যাপারে? ডাউট থাকলে ক্লাসে জিজ্ঞেস করে নেবে। সো O3 এটা হচ্ছে ফর্মুলা। এই O3 এর মধ্যে কটা অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট আছে? একটা, দুটো, তিনটে অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট আছে ওজোনটার মধ্যে, রাইট? তিনটে অক্সিজেন অ্যাটম কোথায় প্রেজেন্ট আছে? ওজোনের একটা মলিকিউলের মধ্যে। তাহলে পুরো সেটটা কি? এই পুরো সেটটা হচ্ছে ওজোন মলিকিউল। আর এই এক একটা অ্যাটম কি? এই এক একটা পার্টিকেল কি? এই এক একটা পার্টিকেল হচ্ছে ওজোন অ্যাটম বা অক্সিজেন অ্যাটম। এরা হচ্ছে অক্সিজেন অ্যাটমস। তিনটে অক্সিজেন অ্যাটমস প্রেজেন্ট আছে এখানে। তাহলে এই তিনটে হচ্ছে অক্সিজেন অ্যাটম, আর তারা তিনটে একসাথে মিলে যে সেটটা তৈরি করলো, তিনটে ইন্ডিভিজুয়ালি হচ্ছে অক্সিজেন অ্যাটম, যারা ট্রুলি স্মলেস্ট পার্টিকেল অফ দিস ওজোন গ্যাস, যাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, যারা ইউনিট অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, যাদের মধ্যে ওজোন গ্যাসের সমস্ত প্রপার্টি প্রেজেন্ট আছে, তারা হচ্ছে অক্সিজেন অ্যাটম গুলো। আর এই তিনটে অক্সিজেনের অ্যাটম মিলে যে ফ্যামিলিটা তৈরি হলো, যে সেটটা তৈরি হলো, যে গ্রুপটা তৈরি হলো, ওই গ্রুপটাকে কি বলছি? ওজোন মলিকিউল। এটা হচ্ছে একটা ওজোন মলিকিউল। এর ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে। আর ওজোন গ্যাস কোনটা? এই ওজোন মলিকিউল গুলো মিলে তৈরি হচ্ছে পুরো ওজোন গ্যাসটা। অর্থাৎ ওজোন গ্যাসের মধ্যে যদি খোঁজা হয় কিরকম পাবো? ওজোন গ্যাসের মধ্যে সব থেকে স্মলেস্ট পার্টিকেল কি পাবো? প্রথম পাবো হচ্ছে ওজোন মলিকিউল গুলো, যারা দেখবো ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে পারছে। এই ওজোন মলিকিউলের মধ্যে যদি আরো খুঁজি তাহলে কি দেখবো? দেখবো তিনটে ছোট ছোট অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট আছে, যারা ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে পারছিল না বলেই গ্রুপ বানিয়েছে, দিয়ে ওজোন মলিকিউল তৈরি করেছে। আর ওই মলিকিউল গুলো একসাথে মিলে আছে পুরো ওজোন গ্যাসটা তৈরি করেছে, যেটা কিনা একটা গ্যাসিয়াস সাবস্টেন্স। সুতরাং এটা হচ্ছে পুরোটাই এলিমেন্টের কথা বলা হলো, কারণ ওজোন গ্যাসের মধ্যে একটাই টাইপের পার্টিকেল পাবে, ওজোন মলিকিউল। একটাই টাইপের, ওয়ান টাইপ অফ পার্টিকেল দিয়ে যারা তৈরি, তারাই হচ্ছে কিনা তোমার
এলিমেন্ট, অর্থাৎ ওজোন গ্যাস হচ্ছে একটা এলিমেন্ট, কারণ সেখানে একটাই টাইপের পার্টিকেল আছে ওজোন মলিকিউল। ওজোন মলিকিউলের মধ্যে একটাই টাইপের পার্টিকেল আছে, দ্যাট ইজ অক্সিজেন অ্যাটম। সুতরাং যারা ওয়ান টাইপ অফ পার্টিকেল দিয়ে তৈরি, দে আর কল্ড এলিমেন্টস। সেই ওয়ান টাইপ অফ পার্টিকেলটা অ্যাটম দিয়ে তৈরি হতে পারে, বা অ্যাটম গুলো কম্বাইন করে মলিকিউল তৈরি করেছে, দিয়ে সেই মলিকিউল দিয়ে তৈরি হতে পারে, কিন্তু ওয়ান টাইপ অফ পার্টিকেল দিয়ে তৈরি হবে। সো তারা হচ্ছে তোমার এলিমেন্ট। যেরকম আর একটা দেখে নেওয়া যাক ক্লোরিন, তাহলে এই পুরো সেটটা হচ্ছে ক্লোরিন মলিকিউল, এক একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে ক্লোরিন অ্যাটম, এক একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে ক্লোরিন অ্যাটম। পুরো এই দুটোই অ্যাটম মিলে তৈরি করেছে একটা ক্লোরিন মলিকিউল। ক্লোরিন মলিকিউলটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে, কিন্তু ক্লোরিন অ্যাটম গুলো ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে না, তারা অলওয়েজ দুটো একসাথে জুড়েই এক্সিস্ট করবে, অর্থাৎ মলিকিউল হয়েই এক্সিস্ট করবে। ক্লোরিন অ্যাটম বলো ক্লোরিন মলিকিউল বলো, দুজনের মধ্যে ক্লোরিন গ্যাসের টোটাল প্রপার্টি প্রেজেন্ট আছে। কেমিক্যাল রিঅ্যাকশনে মলিকিউলটা পার্টিসিপেট করতে পারবে না, কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করার সময় এই মলিকিউলটা ব্রেক করে যাবে, দুটো ক্লোরিন অ্যাটম সেপারেট হয়ে যাবে, অ্যাটমগুলো পার্টিসিপেট করবে। ক্লিয়ার হয়েছে পুরো জায়গাটা? ফাইন। তাহলে এটা হলো তোমার এলিমেন্ট, পুরোটাই কিন্তু এলিমেন্ট। ক্লোরিন গ্যাস এখানে এলিমেন্ট, ওজোন গ্যাস এলিমেন্ট, সালফারও এলিমেন্ট, অক্সিজেন এলিমেন্ট, হাইড্রোজেন এলিমেন্ট, কারণ তারা সকলেই সেম টাইপের অ্যাটম দিয়ে তৈরি হয়েছে। হাইড্রোজেন গ্যাসের মধ্যে খুঁজলে কোনোদিনই অক্সিজেন গ্যাস পাওয়া যাবে না, হাইড্রোজেন গ্যাসের মধ্যে অলওয়েজ হাইড্রোজেন অ্যাটমই পাওয়া যাবে, কোনোদিনই অক্সিজেন অ্যাটম পাওয়া যাবে না। সালফার মলিকিউলের মধ্যে কোনোদিনই অন্য কোনো অ্যাটম পাওয়া যাবে না, সালফার অ্যাটমই পাওয়া যাবে। সো অনলি ওয়ান টাইপ অফ ম্যাটার দিয়ে, অনলি ওয়ান টাইপ অফ পার্টিকেল দিয়ে তৈরি যারা, তারা হচ্ছে এলিমেন্ট। তাহলে কম্পাউন্ড কারা? ক্লিয়ারলি ছবি থেকে বুঝতে পারছো এতক্ষণে, আই গেস পুরোটা গ্রিপে চলে এসেছে তোমাদের। তো কম্পাউন্ড কারা? কম্পাউন্ড যেখানে মাল্টিপল টাইপের এলিমেন্ট প্রেজেন্ট আছে, মাল্টিপল টাইপের অ্যাটম প্রেজেন্ট আছে। যেমন এটা একটা ওয়াটার মলিকিউল। সো ওয়াটারের ফর্মুলা আমরা জানি, জানো তো? H2O, হাইড্রোজেন মনোক্সাইড। ওয়াটারের কেমিক্যাল নাম কি? H2O, হাইড্রোজেন মনোক্সাইড। ফর্মুলা থেকে কি বোঝা যাচ্ছে? কটা হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট আছে? দুটো। কটা অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট আছে? একটা। সো এটা অক্সিজেন অ্যাটম, আর এই দুটো হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটম আর দুটো হাইড্রোজেন অ্যাটম, তার মানে সেম অ্যাটম কি প্রেজেন্ট রইলো? রইলো না, না। সেম অ্যাটম তো প্রেজেন্ট রইলো না, রইলো ডিফারেন্ট অ্যাটম প্রেজেন্ট রইলো, তাই না? অক্সিজেন অ্যাটমও প্রেজেন্ট রইলো আর হাইড্রোজেন অ্যাটমও প্রেজেন্ট রইলো। সো এরা যখন কেমিক্যাল বন্ডের থ্রু দিয়ে, কেমিক্যাল বন্ড মানে একটা পার্টিকুলার টাইপের ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, সো যখন এরা কেমিক্যাল বন্ড ফরমেশনের থ্রু দিয়ে যখন ডিফারেন্ট টাইপের অ্যাটম, সো কম্পাউন্ড কারা? যেখানে ডিফারেন্ট অ্যাটম কেমিক্যাল বন্ডের থ্রু দিয়ে কোন একটা গ্রুপ তৈরি করছে, ডিফারেন্ট অ্যাটমস, নট সেম অ্যাটম। দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া তো নাইট্রোজেন অ্যাটম আছে। অ্যামোনিয়ার ফর্মুলা যদি কেউ জেনে থাকো, কে কে জানো? অ্যামোনিয়ার ফর্মুলা NH3। NH3 কি কি অ্যাটম আছে? ফর্মুলা থেকেও দেখতে পাওয়া যাচ্ছে, একটা নাইট্রোজেন অ্যাটম আছে, তিনটে হাইড্রোজেন অ্যাটম আছে। সো নাইট্রোজেন হাইড্রোজেন ডিফারেন্ট অ্যাটম, তারা মিলে একটা গ্রুপ তৈরি করেছে, কেমিক্যাল বন্ডিং এর থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে একটা ফ্যামিলি তৈরি করেছে, একটা গ্রুপ তৈরি করেছে, যে গ্রুপটাকে কি বলছে? অ্যামোনিয়া মলিকিউল, NH3 মলিকিউল। সিমিলারলি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মলিকিউল, যেখানে কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে, অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট আছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম প্রেজেন্ট আছে, দিয়ে যে গ্রুপটা তৈরি হয়েছে সেই গ্রুপটাকে আমরা বলছি কম্পাউন্ড। এই মলিকিউলগুলো কিসের মলিকিউল? কম্পাউন্ডের মলিকিউল। আগের মলিকিউলগুলো কিসের মলিকিউল ছিল? এলিমেন্টের মলিকিউল ছিল। এগুলো কিসের? কম্পাউন্ডের মলিকিউল। আগেরগুলো এলিমেন্টের। অক্সিজেনটা যেটা ছিল ওটা এলিমেন্টের মলিকিউল, হাইড্রোজেন এলিমেন্টের মলিকিউল, ক্লোরিন এলিমেন্টের মলিকিউল, কারণ সিমিলার অ্যাটম দিয়ে তারা তৈরি হয়েছিল। এগুলো সব কম্পাউন্ডের মলিকিউল, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম দিয়ে এটা তৈরি হয়েছে। তাহলে এলিমেন্টের কম্পাউন্ডকে এবার একটা সামারি হিসেবে দেখে নেওয়া যাক। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেল, যেগুলো একদম ট্রুলি স্মলেস্ট, যাদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, যারা কিনা যাদের মধ্যে ওই সাবস্টেন্সের টোটাল প্রপার্টি প্রেজেন্ট আছে, টোটাল প্রপার্টি কিন্তু প্রেজেন্ট আছে, টোটাল প্রপার্টিটা কিন্তু প্রেজেন্ট আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, ট্রুলি স্মলেস্ট। এবং যারা কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে তারা হচ্ছে অ্যাটম। সেম অ্যাটম যখন কম্বাইন করছে তখন তৈরি হচ্ছে এলিমেন্টের মলিকিউল। মলিকিউল তৈরি হচ্ছে, মলিকিউল কারা? মলিকিউল হচ্ছে যারা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্ট করতে পারছে, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্সের রেসপেক্টে স্মলেস্ট। এটা কিন্তু ট্রুলি স্মলেস্ট নয়, বাট এইটা হচ্ছে সেই স্মলেস্ট যে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে যাচ্ছে, ফ্যামিলি যেটাকে আমরা বলছিলাম। এটা হচ্ছে সেই স্মলেস্ট গ্রুপ যেটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, তার রেসপেক্টে যেটা স্মলেস্ট সেটা হচ্ছে মলিকিউল, যার মধ্যে ওই সাবস্টেন্সের সমস্ত প্রপার্টি প্রেজেন্ট থাকবে,
যারা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে, যারা কেমিক্যাল রিঅ্যাকশনে ডাইরেক্টলি পার্টিসিপেট করবে না, কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করার আগে কি করবে, তার আগে মলিকুলগুলো অ্যাটমে ব্রেকডাউন হয়ে যাবে, মলিকুলগুলো কি হবে, অ্যাটমে ব্রেকডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো সেম অ্যাটম দিয়ে যখন তৈরি হচ্ছে কোন একটা গ্রুপ, সেম অ্যাটম দিয়ে যখন তৈরি হচ্ছে কোন একটা ফ্যামিলি, তখন তাকে বলছি এলিমেন্টের ফ্যামিলি বা এলিমেন্টের মলিকিউল। ঠিক আছে, আর ডিফারেন্ট অ্যাটম নিয়ে যখন তৈরি হচ্ছে কোন একটা গ্রুপ, তখন তাকে বলছি কম্পাউন্ডের ফ্যামিলি বা কম্পাউন্ডের মলিকিউল। তার মানে মলিকুলের কিন্তু দুটো ক্যাটাগরাইজেশন হয়ে গেল। মলিকুলের একটা ক্যাটাগরাইজেশন হচ্ছে এলিমেন্টের মলিকিউল, সো দিস আর এলিমেন্টস মলিকিউল, এলিমেন্টাল মলিকিউল। কারণ এটা এলিমেন্ট কেন, কারণ এর মধ্যে সেম অ্যাটমই প্রেজেন্ট আছে, খুঁজলেও অন্য কোনো ডিফারেন্ট অ্যাটম পাবো না। এই একটা সেটের মধ্যে সেম অ্যাটমই প্রেজেন্ট আছে, অন্য সেটের সেম অ্যাটমই প্রেজেন্ট আছে, তাই এরা এলিমেন্ট। কিন্তু এরা অ্যাটম না, এরা মলিকিউল, কারণ কম্বাইন করে ফ্যামিলি তৈরি করে আছে। এখানে ডিফারেন্ট টাইপের অ্যাটম যখন কম্বাইন করেছে, তখন তারা হয়ে যাচ্ছে মলিকিউল। কিসের মলিকিউল, কম্পাউন্ডের মলিকিউল। ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করলে কম্পাউন্ডের মলিকিউল, সেম অ্যাটম কম্বাইন করে ফ্যামিলি তৈরি করলে এলিমেন্টের মলিকিউল, রাইট। কম্পাউন্ড মানে হচ্ছে তাহলে কি, কম্পাউন্ড ক্যাটাগরিটা হচ্ছে যেখানে ডিফারেন্ট টাইপের অ্যাটম তারা কম্বাইন করে আছে, অলওয়েজ ডিফারেন্ট টাইপের অ্যাটম কম্বাইন করে আছে, দিয়ে তৈরি হয়েছে পুরো কম্পাউন্ড। কম্পাউন্ডের কি তৈরি হয়েছে, মলিকিউল তৈরি হয়েছে। ঠিক আছে, কম্পাউন্ডের মলিকিউল তৈরি হয়েছে, কম্পাউন্ডের কিন্তু কোনো অ্যাটম হয় না। তার মানে এখান থেকে একটা সামারি করার যদি চেষ্টা করি, এলিমেন্টের কিন্তু দুটোই হয়, অ্যাটমও হয় মলিকিউলও হয়। এলিমেন্টের অ্যাটম কারা, যাদের মধ্যে একটাই টাইপের, এলিমেন্টের অ্যাটম কোনগুলো, যে যে অ্যাটমগুলোর মধ্যে একটাই টাইপের প্রেজেন্ট আছে, এলিমেন্ট তো তাকেই বলছি না যার মধ্যে একটাই টাইপের অ্যাটম প্রেজেন্ট আছে। আবার মলিকিউলেরও হয়, এলিমেন্টের মলিকিউলও হয়, যেখানে একটাই টাইপের মলিকিউল প্রেজেন্ট আছে তারাই এলিমেন্টের মলিকিউল। যেখানে ডিফারেন্ট টাইপের অ্যাটম প্রেজেন্ট আছে তারা কম্পাউন্ডের মলিকিউল। কম্পাউন্ডের কোনো অ্যাটম হয় না, কারণ অ্যাটম তো অলওয়েজ একজনেরই হবে না, অ্যাটম তো কখনোই দুজনের হতে পারে না। তাই কম্পাউন্ডের কখনোই অ্যাটম হবে না, কম্পাউন্ডের অলওয়েজ কি হবে, মলিকিউল হবে। এটা যেন মনে থাকে আজকের এই ক্লাসটাতে, এইটা যেন কি ওয়ার্ড, এটা মনে থাকে। এলিমেন্টের কি হয় অলওয়েজ, বলো দেখি আমার সাথে বলো, এলিমেন্টের কি হয় অলওয়েজ, এলিমেন্টের হয় কি, এলিমেন্টের হয় অ্যাটম, এলিমেন্টের মলিকিউলও হয়। অ্যাটমটা হচ্ছে ট্রুলি স্মলেস্ট, মলিকিউলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স করতে পারে এই রেসপেক্টে স্মলেস্ট। এলিমেন্টের দুটোই হয়, তাহলে এলিমেন্টের অ্যাটমও হয়, এলিমেন্টের মলিকিউলও হয়। কিন্তু কম্পাউন্ডের কি হয়, শুধু কি হয়, কম্পাউন্ডের শুধু মলিকিউল হয়, কম্পাউন্ডের কোনো অ্যাটম হয় না। কম্পাউন্ড অ্যাটম বলে কিছু নেই, কম্পাউন্ডের অনলি মলিকিউল। ক্লিয়ার? এটা যেন আর কোনোদিনও ভুল না হয়, মাথায় যেন পুরো জিনিসটা একদম গেঁথে যায়, সেটার জন্য একটু রিভাইজ করে নাও। প্রয়োজন হলে ভিডিওটা স্টপ করো, মনে মনে একবার রিক্যাপিচুলেট করে নাও। এলিমেন্টের অ্যাটমও হয়, এলিমেন্টের মলিকিউলও হয়, কম্পাউন্ডের শুধু মলিকিউল হয়, কোনো অ্যাটম হয় না। ভিডিও পজ করে মনে মনে রিক্যাপিচুলেট করো। এই ভেন ডায়াগ্রামটা থ্রু দিয়ে আমরা পুরো সিচুয়েশনটা একবার দেখে নিতে পারি, যেটা এক্ষুনি বললাম। এলিমেন্টের মলিকিউলও হয়, এলিমেন্টের অ্যাটমও হয়, কম্পাউন্ডের শুধুই মলিকিউল হয়, কম্পাউন্ডের শুধুই মলিকিউল হয়, কম্পাউন্ডের কিন্তু কোনো অ্যাটম হয় না। দেখো কম্পাউন্ডের সঙ্গে অ্যাটমের কোনো শেয়ারিং নেই ভেন ডায়াগ্রামে। এলিমেন্টের মলিকিউলও হয়, এলিমেন্টের অ্যাটমও হয়, কম্পাউন্ডের শুধুই মলিকিউল হয়, কম্পাউন্ডের কোনো অ্যাটম হয় না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো কেমন লাগলো জানিও। পুরো অ্যাটম আর মলিকিউলের টোটাল কনসেপ্টটা এখানে, বেসিক কনসেপ্টটা একদম, টোটাল কনসেপ্ট তো হিউজ, ছেড়ে দাও, টোটাল কনসেপ্ট শেষ করতে করতে 11-12 পেরিয়ে যাবে। কিন্তু বেসিক কনসেপ্ট একদম ফান্ডামেন্টাল, যে বেসিক কনসেপ্ট অ্যাটম, মলিকিউল, এলিমেন্ট, কম্পাউন্ড, প্রচুর কনফিউজিং জায়গাটা, প্রচুর কনফিউজিং। যদি ভালো করে ক্ল্যারিটি না তৈরি হয়, অ্যাটম কি, মলিকিউল কি, এলিমেন্ট কি, কম্পাউন্ড কি, এই জায়গাটাতে ক্ল্যারিটি তৈরি না হলে ফান্ডামেন্টালি আটকে যাবে। তো আজকের ক্লাসটাতে তোমাদের আমি এই পার্টিকুলার জায়গাটা কভার করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। কার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, জানাতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ক্লাসে জয়েন করার জন্য আমার নাম্বারে ফোন করবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।